সরকার চাপে পড়লে সরকার সিদ্ধান্ত নেবেন। এখানে তো আপনি সরকার চাপে পড়বে কিনা এই উত্তরটা আমি কি করে দিব। আপনাদেরকে ধন্যবাদ। স্তরের সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং জেলা পরিষদ, এই আইনগুলোর ভিতরে আমাদের কমিশনের বিবেচনায় যে সমস্ত জায়গায় কিছু কিছু মনে হয়েছে যে স্ট্রিমলাইন করার দরকার, আমরা সেইগুলো নিয়ে আলোচনা করেছি। যেমন আইন প্রয়োগকারী সংস্থা, সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। এমপিওভুক্ত শিক্ষকগণ যে নির্বাচনে করতে পারবেন কি পারবেন না, তো এই বিষয়টাও আমরা মনে করি, কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা, প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এর পাশাপাশি বিল খেলাপি, যে ধরেন আপনার ইলেকট্রিসিটি বিল, ভূমিকর, ওয়াসা, এই ধরনের যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। যে আমি একটা প্রতিষ্ঠানের কর্ণধার, কিন্তু আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। লাভজনক পদে, অফিস অফ প্রফিট, লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। আবার দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, কেন আপনারা জানেন যে কনস্টিটিউশনে এই জিনিসটা বার আছে। মূলত এইগুলো নিয়েই আমরা আজকে আইনগতভাবে, এবং এই আইনগতভাবে এই জিনিসটার পাশাপাশি আমরা আচরণ বিধিমালাগুলো সংশোধন এর ব্যবস্থা নেওয়া হবে। তো মোটা দাগে আছে এই বিষয়গুলোকে আমরা আলোচনা করেছি। এনআইডি সংশোধনের ব্যাপারে কিছু প্রস্তাবনা ছিল, যেটা আপনার মাইগ্রেশন করা, ভোটারের স্থানান্তর, এটা অনলাইনে করার পদ্ধতিটা আমরা বলছি যে আপনারা অনলাইনে আবেদন করেন, এবং এই মাইগ্রেশনের জন্য একটা সংশোধনী ফি দিতে হবে, যে সেই ফিজটা আমাদের যে প্রাতিষ্ঠানিক যে ফি আছে সেটাই নতুন করে এটা আসবে। আপনারা জানেন যে আইনে আছে 15 বছর হলে নবায়ন ব্যাপার, এনআইডি নবায়নের ব্যাপার আছে। তো এনআইডি নবায়নের জন্য নির্ধারিত একটা ফর্ম, এবং সে ফর্মে কি কি তথ্য থাকবে, যেমন একটা ফ্যামিলি ট্রির কথা বলা হচ্ছে, যে আবেদনকারী বা যিনি এখন এনআইডি ধারী, তিনি তার পরিবারের তথ্যটা দিবেন, সঙ্গতিটা আমরা মেনটেন করতে পারি, এবং এক্ষেত্রেও একটা ন্যূনতম ফির ব্যাপার আছে, এটা আইনের বিষয়টা আছে। ডেটা কালেকশন কোন লেভেল, এখন আমরা 16 বছর এবং তদুর্ধ্বদের ডেটা কালেকশনটা করি আমরা এনআইডির জন্যে বা ভোটার তালিকার জন্য, আমরা ডেটা কালেকশনটা করি 16 বছর থেকে। 16 বছর যখন একজন 18 বছরে পৌঁছান, তখন মানে স্বয়ংক্রিয়ভাবেই উনি ভোটার তালিকাভুক্ত হয়ে যান, আর তার আগ পর্যন্ত এটা ডরমেন্টে থাকে। তো এই ডাটা কালেকশনটা কোন লেভেল পর্যন্ত নামানো যায়, সেটা নিয়ে আরও কিছু পর্যালোচনার পরে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হবে, যে এটা এসএসসি নাকি ক্লাস 8 নাকি ক্লাস প্রাইমারি এনরোলমেন্ট, যেটাই হোক না কেন, এটা পারস্পরিক একটা কী বলে তুলনামূলক বিবরণী অনুযায়ী আমরা এটাকে পরবর্তীতে সিদ্ধান্তে আসব। মাঠ পর্যায়ে বিভিন্ন কারেকশন, মূলত বিভিন্ন কারেকশন বলবো না, জন্ম তারিখ সংশোধনের একটা বিষয় আমরা এখানে সেন্ট্রালি এটা নেওয়া করা হয় এনআইডিতে। এখন পাবলিক এক্সাম সার্টিফিকেটের বেসিসে এটা মাঠ পর্যায়ে এটা আবার ডেলিগেট করা হবে। যে পাবলিক এক্সাম বলতে যেগুলো আপনার জেএসসি, এসএসসি, বিশেষ করে যেখানে আপনার পিএসসি, এই সমস্ত এক্সামিনেশনে যেখানে আপনার ডেট অফ বার্থগুলো অ্যাসার্টেন করা আছে, সেই বেসিসে মাঠ পর্যায়ে এই আপনার কারেকশনগুলো করতে পারবে, সেই ব্যবস্থাটা ডেলিগেশনটা করা হবে। আর প্রবাসীদের ভোটার নিবন্ধনের ব্যাপারে
এটা ছিল 2 স্টেপ, যে একজন মেকানিজমটা ছিল 2 স্টেপ। প্রবাসীরা ফর্ম জমা দেওয়ার পরে, বায়োমেট্রিক্স দেওয়ার পরে বা আপনার ওখান থেকে আমাদের এখানে তদন্তে আসতো, তদন্তে পারফর্ম করা দেওয়ার পরে সেটা আপলোড হতো। তো এটা আমরা বলছি যে না, আপনারা আপলোড করে দিবেন বায়োমেট্রিকটা, আমরা এখানে তদন্তে যথার্থতা পেলে আমরাই এখান থেকে অ্যাপ্রুভালটা দিয়ে দেবো, সো দ্যাট একটা স্টেপ কমে যাবে। মূলত এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং আরও কিছু কাজ ধারাবাহিকভাবে, যেমন আপনি বললাম যে নবায়নের ক্ষেত্রে কী কী তথ্য দিতে হবে, কী পদ্ধতি দিতে হবে, এই পদ্ধতিগুলো না আরেকটু চর্চা করে দেওয়া হবে। আর আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার, যে এখানে আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদেরটা উপযুক্ত মনে করেন তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নেবেন। মূলত এই ছিল আজকের আলোচ্য সূচি। আমরা আইন চূড়ান্ত করার এখতিয়ার, মানে আইনের কিছু প্রস্তাবনা আমরা সুপারিশ করছি, চূড়ান্ত করার দায়িত্ব তো স্থানীয় সরকার বিভাগ বা মাননীয় আপনার সংসদ। ওই তো বললাম যে সবগুলোর ভিতরে আপনার সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত, যেমন যেটা আরপিওতে যেভাবে আছে সেইভাবেই। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারি। হ্যাঁ, আজকে তো এখন মিটিং করার পরে 15 মিনিটের মধ্যে এসে কথা বলছি, কিন্তু এত তাড়াতাড়ি তো কাজটা হবে না, একটু সময় দেন। এটা করে যত তাড়াতাড়ি পাঠাতে পারবো তত তাড়াতাড়ি আরেকটা কাজ ধরতে পারবো। ইলেকশনের শিডিউল যেদিন হবে সেদিন আমি আপনাদেরকে অতীতেও বলেছি, আমি 5 মিনিটের মধ্যে আপনাদের জানাবো। আমি ঠিক 5 মিনিটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা কোনো টাইম লাইন দেই নাই। প্রস্তুতি নিচ্ছেন আপনারা বলছেন। আমরা তো শোনেন, প্রস্তুতির ব্যাপারটা তো চলমান। আমরা যেমন বলেছি যে 31শে জুলাই পর্যন্ত যারা ভোটার নিবন্ধিত হবেন তাদের নিয়ে আমাদের, এখন 31শে জুলাই কেন বলা, ভোটার নিবন্ধন তো একটা চলমান প্রক্রিয়া। এটা জানুয়ারিতেও হবে, ফেব্রুয়ারিতেও হবে, মার্চেও হবে, কিন্তু আমাদের তো একটা নির্দিষ্ট সময়। এখন 31শে জুলাইটা কেন এসছে? মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল স্যার উনি বলেছিলেন যে সেপ্টেম্বর অক্টোবর। তাহলে আমাদের ভোটার তালিকা চূড়ান্ত, আমাদের ড্রাফটটা রেডি করার পরে এটা প্রকাশ করতে হয়, ওজোর আপত্তি নিতে হয়, সংশোধনী থাকে, এই করে জিনিসটা, সেই জন্য 31শে জুলাই বলা আছে। এখন এটা সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা তো আমি বলতে পারবো না ভাই, আপনার প্রশ্নটা তো এটা আমি বলতে পারবো না। এখন এটা আমি কি করে বলবো? আচরণবিধি তো হয়েছে, এর আলোকে আচরণবিধিগুলোকে সংশোধন ব্যাপারটা, এটা তো যে যে জায়গায় আচরণবিধিতে ইম্প্যাক্ট করবে সেই সমস্ত জায়গায় এটা সংশোধন প্রস্তাবটা আনতে হবে। এখন তো পার্লামেন্ট নাই, আইনগুলো পাস করতে তো সমস্যা করতে হবে। পার্লামেন্ট নাই মানে পার্লামেন্ট অধিবেশনে নাই ভাই, পার্লামেন্ট নাই বললে আর অধিবেশনে নাই, এটার ভিতরে পার্থক্য আছে ভাই। অধিবেশন, পার্লামেন্ট কি অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য থাকবে না? ব্যাপার আছে যে আমি তো আপনাদেরকে বললাম যে আমরা যত দ্রুত আমরা দিতে পারবো তত আমরা আরেকটা কাজ আগাতে হবে, দিনটা তো আগাতে হবে। কিন্তু কথা রে ভাই, কবে পাঠাবো? যত তাড়াতাড়ি তৈরি হবে, যদি কালকে সকালে হয় আমি পরশুদিন পাঠিয়ে। এটা আমাদের আজকের আলোচনাতে ছিল না, এবং এ সম্পর্কে তো কোনো তথ্য আমার কাছে নাই। না, এই পর্যন্ত আমাদের সাথে আমার জানা মতে এরকম কোনো আলোচনা হয়নি। ইলেকশন কমিশন দায়িত্ব নিচ্ছে না, ইলেকশন কমিশন দায়িত্ব নিচ্ছে না। এই জিনিসটা ইলেকশন কমিশন কি সুপারিশ করে বা একটা প্রস্তাবনা দেওয়ার কোনো এখতিয়ার আছে কি নেই? যদি আপনি বলেন যে প্রস্তাবনা দেওয়ারও এখতিয়ার নেই, তাহলে আমি একভাবে। আর যদি বলেন যে না, আপনারা মনে করেছেন এটা স্ট্রিমলাইন করা যেতে পারে, সেই জন্য একটা সুপারিশটা যে রাখতেই হবে এরকম বাধ্যবাধকতা তো নাই। কাজে আমরা আমাদের দিক থেকে মনে করেছি এটা সুপারিশ করা যায়, সেই জন্য আমরা সুপারিশগুলো পাঠাবো। রাখা বা না রাখার যার এখতিয়ার তিনি করবেন। সরকার চাপে পড়লে সরকার সিদ্ধান্ত নেবেন। এখানে তো আপনি সরকার চাপে পড়বে কিনা এই উত্তরটা আমি কি করে দেবো? আপনাদেরকে ধন্যবাদ।